বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর অপরিসীম কৃপায় অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিগত ক্লাসের ধারাবাহিকতায় হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা পার্ট 2। আমাদের আজকের আলোচনায় যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্থান পেয়েছে ওই সকল আলোচনাসমূহকে আমি তিনটি ধাপে ভাগ করে আলোচনা করেছি। ধাপ 1, পণ্য ক্রয় ও সম্পত্তি ক্রয়ে ব্যবহৃত হিসাবসমূহ শুদ্ধরূপে লিখতে পারবে। ধাপ 2, পণ্য বিক্রয় ও সম্পত্তি বিক্রয়সমূহ চিহ্নিত করতে পারবে। ধাপ 3, আধুনিক পদ্ধতির 5টি হিসাব লেনদেনে প্রয়োগ করতে পারবে। দেখো বন্ধুরা, স্ক্রিনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি কাকে? বাংলাদেশের একদম স্বনামধন্য ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী তার সুখ্যাতি এবং পরিচিতি রয়েছে। এবং তারই পাশে দেখতে পাচ্ছি আমরা তারই সহধর্মিণী শিরিনকে। যদি আমরা প্রশ্ন রাখি এটি কি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিয়ের অনুষ্ঠান। এটাকে যদি আমরা ধাপে ধাপে আমাদের ব্যবসায়ের দিকে ধাবিত করি তবে আমরা কি বলতে পারি? এটি কি? এটি একটি ঘটনা। এটি কী ধরনের ঘটনা? দেখো বন্ধুরা, ইহা একটি সামাজিক ঘটনা। আরেকটা ছবি দেখি, কি দেখতে পাচ্ছি? একটি মুদি দোকান এবং বিক্রেতা। এটাও আমরা কি বলতে পারি? এটি একটি ঘটনা। কী ধরনের ঘটনা? ইহা একটি ব্যবসায়িক ঘটনা। যে বিষয়টি তোমাদের গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, নোট আকারে প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। এই বিষয়টি মনে রাখার জন্য জীবন্ত বাস্তব একটি উদাহরণ আমি দাঁড় করিয়েছি। দেখো বন্ধুরা, একটি কৌশল আমি প্রয়োগ করেছি। প্রতিটি বাবাই সন্তান, কিন্তু প্রত্যেক সন্তান বাবা নয়। অর্থাৎ বাবা হওয়ার জন্য সন্তান হওয়াটা বাধ্যতামূলক, কিন্তু সন্তানকে বাবা হতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। একইভাবে লেনদেন হতে হলে ঘটনা হতেই হবে, আবার প্রত্যেক ঘটনা লেনদেন নয়। যে সকল ঘটনাসমূহ কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করে কেবল ওই সকল ঘটনায় লেনদেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, ক্রয়, পণ্য ক্রয়, মাল ক্রয়, সেবা ক্রয়, পণ্যদ্রব্য ক্রয়, নগদে ক্রয়, চেকে ক্রয়, বিলের সাহায্যে ক্রয়, ধারে ক্রয়, রহিমের নিকট হতে ক্রয়, রহিমের নিকট হতে নগদে ক্রয়। বন্ধুরা, আমরা 11টি লেনদেন দেখতে পাচ্ছি। উপরে উল্লেখিত লেনদেন সমূহের যে কোনো একটি থাকলেই কেবল ক্রয় হিসাব ডেবিট হবে। তাহলে কখন আমরা ক্রয় হিসাবকে একটি লেনদেন থেকে নির্বাচন করে ডেবিট করব, এখন আর আমাদের চিন্তা করতে হবে না। এই 11টি ট্রানজ্যাকশনের মধ্যেই আপনার ক্রয় হিসাব ডেবিট এটি সীমাবদ্ধ থাকবে। একটি উদাহরণ দেখা যাক। যদি একটি লেনদেনে খাত ও পক্ষ কোনোটি না থাকে তবে খাত আসবে। যেমন ক্রয় 500 টাকা, এটি একটি লেনদেন। এই লেনদেনটিকে যদি আমরা জাবেদায় রূপান্তর করি, কি দাঁড়ায়? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে লেনদেনটির মধ্যে খাতও নেই, পক্ষও নেই। তো বন্ধুরা, তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে খাত তো ছাড়টি, কেন নগদান হিসাব কেন আসলো? হ্যাঁ, অবশ্যই তোমরা খাত চিত্রটি ভালো করে পড়বে এবং উপলব্ধি করবে। সেখানেই লেখা আছে যে খাত চিত্রের প্রথমেই নগদান হিসাব, অর্থাৎ খাত চিত্রের শুরুতেই যে হিসাবটি আছে, যদি খাত এবং পক্ষ কোনোটি না থাকে ওই খাতটাই তোমাকে লেনদেনের মধ্যে থেকে জাবেদা নির্ণয় করার সময় প্রয়োগ করতে হবে। দেখো বন্ধুরা, যদি একটি লেনদেনে উভয়টি খাত হয়
তবে খাত আসবে। উদাহরণ, ঋণ গ্রহণ 500 টাকা। এই লেনদেনটির মধ্যে কোনো পক্ষ নেই। আমরা দেখতেছি দুটি খাত রয়েছে, একটি হচ্ছে ঋণ আর একটি হচ্ছে টাকা, অর্থাৎ টাকা মানে নগদান হিসাব, নগদ। তো জাবেদা দ্বারাই নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। যদি একটি লেনদেনে খাত ও পক্ষ উভয়টি থাকে তখনও খাত আসবে। একটি উদাহরণ দেখি বন্ধুরা, জনাব হাবিবের নিকট হতে ঋণ গ্রহণ 25,000 টাকা। এখানে ঋণ, টাকা এই দুটাই হচ্ছে খাত, এবং হাবিব এটি ব্যক্তির নাম আর এটি হচ্ছে পক্ষ। তো এটাকে যখন আমরা জাবেদা করব, এখানে উভয়টি কি আসবে? খাত আসবে, কোনো পক্ষ আসবে না। স্পষ্ট বলা আছে, দেখো, যদি একটি লেনদেনে খাত ও পক্ষ উভয়টি থাকে তখনও খাত আসবে। দেখো বন্ধুরা, জাবেদাটি কি দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। আসি পরবর্তী আলোচনায়। যদি একটি লেনদেনে একাধিক খাত থাকে তবে প্রতিটি খাতকেই কাঠচিত্রের ধারাবাহিকতা অনুসারে হিসাবভুক্ত করতে হবে। একটি উদাহরণ দেখো, পণ্য ক্রয় 95,000 টাকা, যার 40% নগদে, 30% চেকে ও অবশিষ্ট বিলের সাহায্যে মূল্য পরিশোধ করা হলো। বন্ধুরা মনে রাখবে, পার্সেন্ট মানে শতকরা 100, এখানে নগদ 40%, চেক 30%, তাহলে গেল 70%। অবশিষ্ট বলতে বাকি 30%কে বোঝানো হচ্ছে। এই লেনদেনটিকে যখন আমরা জাবেদা করব, তো জাবেদা করার শুরুতেই আপনাকে মাইন্ড স্থির করতে হবে যে টপিক্সটা কি, বিষয়টা কি, কীভাবে আমি হিসাবভুক্ত করব। স্পষ্ট বলা আছে তিনটা। যদি একটি লেনদেনে একাধিক খাত থাকে, অর্থাৎ কোনো পক্ষ না থাকে, তবে প্রতিটি খাতকেই কাঠচিত্রের ধারাবাহিকতা অনুসারে হিসাবভুক্ত করতে হবে। আমি বিশ্বাস করি এবং আশা করি যে তোমরা বিগত ক্লাসে খাতচিত্রটি ভালোভাবেই অনুধাবন করেছ। দেখো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। টাকাটা পার্সেন্ট অনুসারে আসছে। পরবর্তী আলোচনায় আসে বন্ধুরা, যদি একটি লেনদেনে উভয়টি পক্ষ থাকে তবে পক্ষ আসবে। একটি উদাহরণ লক্ষ্য করো, সততা স্টোরের মালিক জনাব মাশরাফির নিকট হতে পণ্য ক্রয় 8,000 টাকা। এখানে দুটি পক্ষ, একটা হচ্ছে সততা স্টোর প্রতিষ্ঠানের নাম, আর একটা হচ্ছে মাশরাফি ব্যক্তির নাম। তাহলে আমরা জানি পক্ষ হচ্ছে দুইটি, একটি হচ্ছে ব্যক্তির নাম আর একটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম। তো ব্যক্তির নাম এবং প্রতিষ্ঠানের নাম দুটি পক্ষ, এই দুটি পক্ষ যদি থাকে, কোন পক্ষটিকে আমরা হিসাবভুক্ত করব? সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানকে হিসাবভুক্ত করতে হবে, ব্যক্তিকে হিসাবভুক্ত করা যাবে না। লেনদেনটি জাবেদা করলে দাঁড়ায়, দেখো বন্ধুরা, ক্রয় হিসাব ডেবিট 8,000 টাকা, সততা স্টোর ব্র্যাকেটে পাওনাদার লিখবে, সততা স্টোর হিসাব ক্রেডিট 8,000 টাকা। নোট, যদি কেবল ক্রয় বা ক্রয়ের পূর্বে পণ্য, সেবা, মাল, পণ্যদ্রব্য ইত্যাদি থাকে তবে ক্রয় হিসাব ডেবিট হবে, অন্যথায় কোনো অবস্থাতেই ক্রয় হিসাবকে ডেবিট করা যাবে না। একটা চিত্র দেখো বন্ধুরা, কি দেখতে পাচ্ছি আমরা? এটি একটি ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতিতেই এটা একটি মুদি দোকান। তাহলে এই চিত্রটি দিয়ে যদি আমরা একটি লেনদেন বলি, কি দাঁড়ায়? একটু দেখো, পণ্য ক্রয়। আরেকটা চিত্র দেখো, এটি একটি আসবাবপত্রের দোকান। এই চিত্র দিয়ে যদি আমি আরেকটি লেনদেন দাঁড় করাই তবে কি দাঁড়ায়? একটু লক্ষ্য করো বন্ধুরা, সোফা ক্রয়। ক্রয় হিসাব ডেবিট, এখানে দুটি ক্রয়, একটা হচ্ছে পণ্য ক্রয় আর একটি হচ্ছে সোফা ক্রয়। তো কোন ক্রয়ের জন্য আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব? দেখো বন্ধুরা, ক্রয় হিসাবকে আমরা কোন ক্রয়ের জন্য ডেবিট করব একটু লক্ষ্য করো। আমি যখন ক্রয় হিসাব ডেবিট, এই ক্রয় হিসাব ডেবিটের মধ্যে ক্লিক করব,
কি মিন করে দেখো। অর্থাৎ পণ্য ক্রয়ের জন্য ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। ক্রয় হিসাব লেখা যাবে না। তাহলে কোন ক্রয়ের জন্য ক্রয় হিসাব লেখা যাবে না, একটু লক্ষ্য করো। সোফা ক্রয়ের জন্য ক্রয় হিসাবকে ডেবিট করা যাবে না। সোফা ক্রয় থাকলে কোন হিসাবকে ডেবিট করতে হবে, একটু লক্ষ্য করো বন্ধুরা। সোফা ক্রয় থাকলে কোন হিসাবকে ডেবিট করতে হবে? আসবাবপত্র হিসাব ডেবিট। লক্ষ্য করো বন্ধুরা, আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে পণ্য ক্রয় থাকলে ক্রয় হিসাব ডেবিট হবে, সোফা ক্রয় থাকলে আসবাবপত্র হিসাব ডেবিট হবে। এই বিষয়টি তোমরা ভুল করবে না আশা করি আজকের পর থেকেই। আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বিক্রয়, পণ্য বিক্রয়, মাল বিক্রয়, সেবা বিক্রয়, পণ্যদ্রব্য বিক্রয়, নগদে বিক্রয়, চেকে বিক্রয়, বিলের সাহায্যে বিক্রয়, ধারে বিক্রয়, রহিমের নিকট বিক্রয়, রহিমের নিকট নগদে বিক্রয়। একটা উদাহরণ দেখো, চেকের সাহায্যে বেলালের নিকট পণ্য বিক্রয় ৬,০০০ টাকা। এখানে খাত আছে, চেক। তাহলে যদি কেবল ওই খাত থাকে, আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি যে খাত থাকলে খাত আসবে। তাহলে জাবেদাটা কীরকম দাঁড়ায় দেখো বন্ধুরা, ব্যাংক হিসাব ডেবিট ৬,০০০ টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট ৬,০০০ টাকা। নোট, ভালো করে লক্ষ্য করো, যদি কেবল বিক্রয় বা বিক্রয়ের পূর্বে পণ্য, সেবা, মাল, পণ্যদ্রব্য ইত্যাদি থাকে তবে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। অন্যথায় কোনো বিক্রয়ের জন্য বিক্রয় হিসাব ক্রেডিট করা যাবে না। আমি নোট আকারে যে পয়েন্টগুলো উল্লেখ করলাম, এই পয়েন্টগুলি ব্যতি রেখে অন্য কোনো বিক্রয়ের জন্য বিক্রয় হিসাবকে ক্রেডিট করা যাবে না। লক্ষ্য করো, হিসাব মনে রাখার অভিনব কৌশল, যে আমাদের হিসাব বিজ্ঞানের মধ্যে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5টি ভাগে ভাগ করে আলোচনা করা হয় এবং সেই হিসাবগুলি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, আয়বাচক হিসাব, দায়বাচক হিসাব এবং মালিকানা সত্ত্ব। দেখো, ব্যয়বাচক এবং সম্পত্তিবাচক এই দুটি হিসাব হচ্ছে ডেবিট শ্রেণীর হিসাব। আয়বাচক, দায়বাচক এবং মালিকানা সত্ত্ব এই 3টি হিসাব হচ্ছে ক্রেডিট শ্রেণীর হিসাব। একটু চিত্রে লক্ষ্য করো। এই আধুনিক পদ্ধতির 5টি হিসাবকে 2টি শব্দ দ্বারা আমি চিত্রের সাহায্যে উপস্থাপন করেছি। আশা করি বন্ধুরা খুব সহজেই অল্প সময়ের মধ্যে তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। দেখো, সব এটি একটি পক্ষ, আদম এটি একটি পক্ষ। তাহলে দেখো, সব, সম্পদ, দন্তিয়া স দিয়ে সম্পদ, ব দিয়ে ব্যয়, সরেয়া দিয়ে আয়, দ দিয়ে দায়, ম দিয়ে মালিকানা সত্ত্ব। তাহলে আধুনিক পদ্ধতির এই 5টি হিসাব মনে রাখার জন্য তোমাকে মনে রাখতে হবে 2টি শব্দ, সব, আদম। এই সব আদম দিয়েই তুমি আধুনিক পদ্ধতির 5টি হিসাব সহজেই মনে রাখতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।